কেউ কথা রাখে না, কারো কিচ্ছু যায় আসে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দেবো সেটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিরিয়াল কিলিং। বইটির নাম হচ্ছে দ্য ম্যান মেড অফ স্মোক। লেখক অ্যালেক্স নর্থ, অনুবাদ সালমান হক। প্রথম প্রকাশ জুলাই 2025, প্রকাশনী চিরকুট প্রকাশনী। প্রচ্ছদ সজল চৌধুরী, পৃষ্ঠা সংখ্যা 304, মুদ্রিত মূল্য 520 টাকা। আর জনরা হচ্ছে সিরিয়াল কিলিং সাইকোলজিক্যাল থ্রিলার। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। ড্যানিয়েল গার্ভিকে সারা জীবন তাড়া করে বেরিয়েছে বিভীষিকাময় এক স্মৃতি। শৈশবে আর একটু হলেই কুখ্যাত এক সিরিয়াল কিলার দ্য পাইট পাইপারের সাথে দেখা হয়ে যেত তার। তখন থেকে নিজেকে ক্রিমিনাল প্রোফাইলার হিসেবে গড়ে তোলার জন্য প্রস্তুতি নিয়েছে সে, যেন নিরীহ ভিকটিমদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। কিন্তু হঠাৎ একদিন তার বাবার রহস্যজনক মৃত্যু ড্যানিয়েল গার্ভিকে আবার ফিরিয়ে নিয়ে যায় ছোটবেলার সেই দ্বীপে। ঠিক কি হয়েছিল জন গার্ভির? কেন হঠাৎ উধাও হয়ে গেল সে? ড্যানের মনে প্রশ্ন জাগে, শৈশবে দুঃস্বপ্নে দেখা সেই দানকে তবে আবারও ফিরে এসেছে এতদিন পর? অ্যালেক্স নর্থ তার চিরচেনা শৈলীতে বুনেছেন নতুন এক গল্প, যেখানে আরো একবার বাবা ছেলের সম্পর্কই মূল উপজীব্য। এই উপন্যাস আমাদের শেখায়, অতীতকে ভুলে থাকলেই অতীত মুছে যায় না। দ্য ম্যান মেড অফ স্মোক শুধু একটি রহস্য উদ্ঘাটনের গল্প নয়, বরং একজন মানুষের নিজের অতীত, স্মৃতি এবং নিজের ভেতরকার অন্ধকারের মুখোমুখি হওয়ার আখ্যান। আসলেই অতীতকে ভুলে থাকলে কিন্তু অতীত মুছে যায় না। তো আমি রিভিউটি শুরু করছি। দ্য ম্যান মেড অফ স্মোক লেখক অ্যালেক্স নর্থের একটি ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস। বইটি মূলত সিরিয়াল কিলার, শৈশবের ট্রমা, অপরাধ, মনোবিজ্ঞানী এবং বাবা ছেলের সম্পর্ককে ঘিরে তৈরি এক গভীর রহস্যময় গল্প। গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ড্যানিয়েল গার্ভি। ছোটবেলায় সে একটি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়। ড্যানিয়েলের যখন মাত্র টিনেজ বয়স, তখনকার শুরুর সময়, মানে যখন টিনেজ বয়স মাত্র শুরু হয়েছে, তো তখন একদিন হাইওয়ে একটি রেস স্টপে সে একজন সিরিয়াল কিলারের মুখোমুখি হয়। সেখানে তার বয়সী একটি ছেলেকে বিপদে দেখে সে বুঝতে পারে যে তাকে সাহায্য করা উচিত, কিন্তু সে ভয় পেয়ে লুকিয়ে পড়ে, কারণ তার বয়স কম ছিল। সেই ছেলেটি পরে খুন হয়ে যায়। এই ঘটনার অপরাধবোধ তাকে সারা জীবন তাড়া করে। তার বেশ কিছু বছর পর ড্যানিয়েল একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট হয়, কারণ সে মানুষের ভেতরের অন্ধকারটাকে বুঝতে চায়। ড্যানিয়েলের বাবা জন গার্ভি, যিনি একজন পুলিশ ছিলেন, হঠাৎ অদ্ভুত পরিস্থিতিতে তিনি মারা যান বা নিখোঁজ হয়ে যান। ড্যানিয়েল জানতে পারে তার বাবা মৃত্যুর আগে একটি মৃতদেহ খুঁজে পেয়েছিলেন, যা সম্ভবত সেই পুরনো সিরিয়াল কিলারের সঙ্গে যুক্ত। তখন ড্যানিয়েল নিজের জন্মস্থানের তার মানে তার যে দ্বীপ ছিল, দ্বীপে সে জন্মগ্রহণ করেছিল, সেখানে সে ফিরে যায় সত্য খোঁজার জন্য। গল্পে 3টি টাইমলাইন রয়েছে, মানে 3টা টাইমলাইনই না একসাথে এগোয়। তো ড্যানিয়েলের বর্তমান তদন্ত, ড্যানিয়েলের বাবার পুরনো তদন্ত, আর একটি অপহৃত ছেলের গল্প। ড্যানিয়েল বুঝতে পারে যে বহু বছর আগে যে ঘটনাটি ঘটেছিল সেটি এখন আবার ফিরে এসেছে, এবং এই খুনগুলোর সাথে জড়িত আছে এমন কেউ যে সেই পুরনো ঘটনার সাক্ষীদের টার্গেট করছে। এই গল্পে আসলে 3টা টাইমলাইন ছিল তো, এবং 3টা টাইমলাইন হওয়ার কারণে একটা সমস্যা হয়েছিল কি, হঠাৎ করে কোন টাইমলাইন চলে আসছিল আমি বুঝতে পারছিলাম না, বা মাঝে মাঝে এটাতে আমার একটা সমস্যা হয়েছে। মানে দেখা যাচ্ছে যে যখন একটা অধ্যায় শুরু হচ্ছে তখন হঠাৎ করে একটা টাইমলাইন শুরু হচ্ছে। এখন প্রথমে যখন কেউ কথা বলতো বা কেউ কিছু বলতো, তখন ঠিক বুঝতাম না। আমার মানে প্রথমে হয়তো কি একটা কথা দিয়ে শুরু হতো, কে বলছে সেটা উল্লেখ থাকতো না, তো আমি বুঝতামও না যে এটা আসলে মানে কোন টাইমলাইন। তারপরে কিছুটা পড়ার পরে বোঝা যেত। এটা নিয়ে একটু আর কি আমার সমস্যা হয়েছে। তা গল্পের শেষে রয়েছে একটি চমৎকার টুইস্ট। জানা যায় সবকিছু ছিল একটি প্রতিশোধের গল্প। সেই সত্যটা বেরিয়ে আসার পরই পুরো রহস্য পরিষ্কার হয়ে যায়। আসলেই মানে এই চমকপ্রদ মানে শেষের যে টুইস্টটা ছিল এটাই আসলে বেশি চমকপ্রদ ছিল। কারণ না হলে না গল্পটা অন্যরকম মনে হয়েছিল, এবং শেষের টুইস্টটাই না একদম গল্পটাকে পুরো আর কি ইউটার্ন দিয়ে দেয়। তো বইটির প্রধান থিমগুলোর মধ্যে প্রথমেই ছিল শৈশবের ট্রমা। ছোটবেলার একটি ঘটনা কিভাবে একজন মানুষের পুরো জীবনকে বদলে দেয়, এই বইটি সেটি গভীরভাবে দেখায়।
আসলে ট্রমার কথা যেটা আমি বলছি সেটা হচ্ছে আমরা যে এত বড় হয়েছি এখনো কিন্তু কিছু, কিছু ঘটনা আমাদেরকে এমন ট্রমা দেয় আ যেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। যেখানে আমরা কিন্তু পরিণত বয়স্ক এবং আমরা কিন্তু অনেক কিছু এখন বুঝি। হয়তো আস্তে, আস্তে হিল হই বা যাই হই কিন্তু ট্রমাটা কিন্তু আমাদেরও হয়। তো সেখানে একটা ছোট বাচ্চা তার যদি এরকম একটা ট্রমা মানে তার মধ্যে থাকে তাহলে মানে তাকে কিভাবে সেটা ভোগায়? কারণ তার মনটা তো নরম থাকে। সে তো হয়তো এসব জিনিস বুঝে না। আমরা যেমন একটা জিনিস হয়তো আমরা এক্সপেরিয়েন্স করে আসছি। কিন্তু তারা হঠাৎ করে জিনিসটা দেখলো। তারা জানতই না এরকম কিছু হয় বা মানে এমন কিছু আরকি যে জিনিসটা আসলে সে মানতে পারছে না। তো এই ট্রমাটা হয় কি বাচ্চাদের মনে না এই জিনিসগুলো বেশি আরো খারাপভাবে গেঁথে যায় এবং তারা সহজে সেটা ভুলতে পারে না এবং দেখবেন যে ছোটবেলার দুঃখগুলি না বেশি মনে থাকে এবং ওগুলি থেকে কিন্তু বড় হয়ে সমস্যা হয় অনেকের মধ্যে। তারপর রয়েছে অপরাধবোধ। ড্যানিয়েলের চরিত্রের সবচেয়ে শক্তিশালী দিক হলো তার সারভাইভাল গিল্ট। সে সবসময় মনে করেছে যে সাহায্য করলে সেই ছেলেটি হয়তো বাঁচতে পারত এবং এই জিনিসটি আসলে না আমার মনে হয় তার ট্রমাটা আরো বাড়িয়ে দিয়েছিল যে যদি আমি একটু হেল্প করতাম, যদি আমি সাহায্য করতাম, এই যে অপরাধবোধটা ওটাই কিন্তু আসলে মানে তাকে ট্রমা দিচ্ছিল বেশি যে কেন আমি তাকে হেল্প করলাম না? হয়তো আমি হেল্প করলে সে বেঁচে যেত। এই অপরাধবোধটাও কিন্তু মানুষকে আসলে ট্রমায় ফেলে। যেটা সত্যি কথা। মানে খালি মনে হয় কি যে এটা করলে হয়তো একটু অন্যরকম হতো। এটা করলে হয়তো সব ঠিক হয়ে যেত। এবং এটা যে কিরকম কষ্ট মানে যে হয়তো ঠিক হতো, হয়তো ঠিক হতো আসলে যার সাথে হয় সেই বুঝে। আম তারপর হচ্ছে যে বাবা-ছেলে যে সম্পর্কর কথা বলা হয়েছে, সেটা হচ্ছে গল্পে ড্যানিয়েলের সাথে তার বাবার সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। তাদের নীরবতা, দূরত্ব এবং শেষ পর্যন্ত বোঝাপড়া গল্পকে আবেগপূর্ণ করে তোলে। আর তারপর রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ থিম, মানুষের অন্ধকার দিক। বইটি দেখায় মনস্টার বলে আসলে আলাদা কিছুই নেই। মানুষই কখনো, কখনো সে অন্ধকারের মনস্টার হয়ে ওঠে। এক্সাক্টলি এটা অনেক ট্রু একটা কথা। আসলে মনস্টার বলে না কিছু নেই। হতে পারে যে দৈত্যদানব আমরা বলি যে জিন হ্যাঁ এগুলো আছে কিন্তু মনস্টার আসলে মানুষই কিন্তু মনস্টার হয়ে ওঠে। মানুষের মনের অন্ধকার দিক কিছু মানুষের ভিতরে এতটা অন্ধকার থাকে যে তারা নিজেরাও হয়তো বোঝে না যে তারা মনস্টার হয়ে উঠেছে। তবে বেশিরভাগ মনস্টার তারা বোঝে যে তারা মনস্টার। কিন্তু কেন হয় আমি এটাই বুঝি না বা কেন তারা অন্য মানুষের জীবনটাকে নষ্ট করে দেয় মনস্টার হয়ে এটাই হলো একটা অদ্ভুত ব্যাপার। লেখক তার লেখার স্টাইল দিয়ে গল্পে এক ধরনের ডার্ক এবং ভৌতিক পরিবেশ তৈরি করেছেন। ধীরে, ধীরে রহস্য তৈরি করে গল্পটিকে এগিয়ে নিয়ে গেছেন। আর শেষে বড় একটা টুইস্ট দিয়েছেন। গল্পে সাসপেন্স আর সাইকোলজিক্যাল টেনশনটা খুব শক্তিশালী ছিল। দ্য ম্যান মেড অফ স্মোক শুধু সিরিয়াল কিলারের গল্প নয়, এটি অপরাধবোধ, স্মৃতি, পরিবার এবং মানুষের অন্ধকার দিক নিয়ে তৈরি একটি গভীর সাইকোলজিক্যাল থ্রিলার। আ এই বইটির ব্যাপারে আমি বলব অ্যালেক্স নর্থের যে বইটা ১ম আমি পড়েছিলাম সেটা ছিল 'দ্য হুইসপার ম্যান'। সেখানেও বাবা-ছেলের মানে একটা সম্পর্ক যে আবেগপূর্ণ সম্পর্ক সেটা দেখানো হয়েছে এবং এখানেও কিন্তু বাবা-ছেলের আবেগপূর্ণ সম্পর্ক দেখানো হয়েছে। যদিও কাহিনী এক না, ওখানে বাচ্চাটা ছোট ছিল, এখানে তো ছেলে মানে বড় হয়ে গেছে পরে কাহিনীতে এবং কাহিনীও আসলে এক না। কিন্তু বাবা-ছেলের যে একটা আবেগপূর্ণ সম্পর্ক সেটা দেখানো হয়েছে। আমি জানি না মানে এইটা অ্যালেক্স নর্থের ২ টা বই পড়লাম, ২ টা বইতে এই জিনিসটা। তো আমার মনে হয় কি এটা কি তার বা তার সন্তানের সাথে কোনো তার এরকম কিছু আছে বা তার বাবার সাথে তার এরকম কিছু আছে নাকি জানি না। কারণ আমি দেখলাম যে বাবা-ছেলের সম্পর্কটাই না মানে বারবার বেশিরভাগ সময় দেখা গেছে যে তুলে ধরেছেন। ২ টা গল্পে তো আমি সেটাই দেখলাম। তবে আমি নির্দ্বিধায় বলতে পারি হুইসপার ম্যানের থেকে এই গল্পটা আমার অনেক বেশি ভালো লেগেছে। সত্যি কথা যেটা। আ আমি কিন্তু অ্যাকচুয়ালি হুইসপার ম্যান পড়ার পরে না আমার মনে হয়েছে এই বইটা আমি অনেক আগেই কিন্তু কালেক্ট করেছিলাম। কিন্তু পড়েছি অনেক দেরি করে। কারণ আমার মনে হয়েছিল কি যে অ্যালেক্স নর্থের বই আমি পড়েছিলাম দ্য হুইসপার ম্যান ওটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। হ্যাঁ, আবার এটাও তো ঐরকমই নাকি কাহিনী মানে বাবা ছেলের কাহিনী আছে। এটা মনে হয় বা এটাও মনে হয় ভালো লাগবে না। কিন্তু আসলে আমি ভুল ছিলাম। এই বইটা কিন্তু দারুণ। হুইসপার ম্যানে হয়েছিল কি, আমি কিছু, কিছু জায়গায় আমি বুঝিও নি। মানে কিছু, কিছু জায়গায় ক্লিয়ার ছিল না। যেমন হুইসপার ম্যান কেন এমন করতো বা কি হইলো বা মানে কি পরে তার ইয়েটাই কেন কি হইলো? মানে অনেক কিছু আসলে আমি আমি ক্লিয়ার ছিলাম না যেটা সত্যি। মানে আমার মনে হয়েছে যে আমি আসলে বুঝতে পারিনি। হয়তো ক্লিয়ার করা ছিল কিন্তু আমি হয়তো আমার কাছে হয়তো মানে বুঝতে সমস্যা হয়েছে বা আমার ভালো লাগেনি যেটা সত্যি কথা। কিন্তু এই বইটা পড়ার পরে আমি ভাবলাম যে আল্লাহ! এই বইটা শুধু, শুধু আমি এত দেরি করেছি। এই বইটার কাহিনী তো অনেক সুন্দর। কারণ এই বইটার কাহিনীটা মাঝখান দিয়ে হয়তো একটু ধীর লাগতে পারে কিন্তু এমনিতে কাহিনীটা কিন্তু খুব সুন্দর করে এগিয়েছে। মানে ১ম এ যেরকম আপনার না আসলে অনেকবার কাহিনীটা পড়তে, পড়তে আপনার একেকবার একেকটা জিনিস মনে হবে। মনে হবে কি আসলে ঘটনা মনে হয় এটা, ঘটনা মনে হয় ওইটা। কিন্তু শেষে দিয়ে গিয়ে আসলে আপনি টুইস্টটা পাবেন। এবং শেষের দিকে আসলেই চমৎকার টুইস্ট ছিল এবং সেটাই আসলে পুরো গল্পটাকে না একদম পুরো অন্যরকম করে দিয়েছে। মানে এর আগে অন্যরকম জিনিস মনে হচ্ছিল, পরে শেষে দিয়ে গিয়ে দেখা গেল ওমা!
আসলে এটা ছিল ঘটনা। মানে আসলে কিন্তু অ্যাকচুয়ালি থ্রিলার বইগুলোতে এগুলি তো মজা থাকে মেইনলি। তো এই বইটা আসলে আমি বলব যে অ্যালেক্স নর্থের এই বইটা অনেক সুন্দর আমার কাছে লেগেছে এবং এখানে তিনি অনেক কিছু আসলে দেখিয়েছেন। যেমন আমি বলব যে ছোটবেলার যে ট্রমা, আ এটা আসলে মানে ছোটবেলায় যে ট্রমার রকম মানে এরকম ট্রমার কোনো ঘটনা আছে তারা আসলে ভালো বুঝবে। আল্লাহর রহমতে আমার ছোটবেলার আসলে ওরকম ট্রমার মানে ওরকম কোনো ঘটনা নেই যেটা আমাকে ট্রমা দিবে। কিন্তু আমার বড়বেলার আসলে অনেক মানে ট্রমা টাইপ ঘটনা আছে। তো সেটাই আমি বললাম যে আমাদের মানে বড়দেরই যখন এত সমস্যা হয় মানে এই কোনো কিছু একটা ট্রমা হলে মানে আমরা সেটা মানে আ ঠিক করতে পারি না। তো একটা বাচ্চার কিরকম সমস্যা হয়? তার ভিতরে কিরকম ভয় আসে বা কিরকম মানে সে টেনশনে থাকে বা মানে তার কিরকম হয়? আসলে একটা বাচ্চা এটা বুঝতে পারবে যদি কোনো বাচ্চার সাথে এরকম হয়ে থাকে। তো আর এর মধ্যে আবার তার সাথে কি যুক্ত হয়েছে? অপরাধবোধ এবং এই অপরাধবোধটাই কিন্তু তার ট্রমাটাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। কারণ ওই যে মনে হচ্ছিল যে আমি যদি কিছু করতে পারতাম তাহলে তো ছেলেটা বাঁচতো। আমার জন্যই কি মারা গেল? মানে আমি কেন কিছু করলাম না? আমি যদি ঠিক করতাম মানে এটাতেই কিন্তু তার ট্রমাটা আরো বেশি আসছিল। এবং এখানে যে বাবা-ছেলের একটা সম্পর্ক দেখানো হয়েছে যে কোনো একটা কারণে হয়তো তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু আসলে হয় কি বাবা-ছেলে বলেন বা মানে সন্তান মানে যাই হোক না কেন তাদের মধ্যে হয় কি অনেক সময় সমস্যা হলেও কিন্তু দূরত্বটা আসলে অনেক সময় হয়তো আমরা দেখাচ্ছি যে দেখে দূরত্ব হয়েছে। কিন্তু মনের দিক থেকে আসলে এই ধরনের সম্পর্কে কখনো দূরত্ব আসে না। ওই ধরনের সম্পর্কে একটা আবেগ থাকেই, একটা ইমোশন থাকেই। এবং অ্যাকচুয়ালি যে মানে সিরিয়াল কিলিংটা ছিল বা খুনটা ছিল ওইখানেও কিন্তু একটা বাবা-ছেলেরই একটা মানে সম্পর্ক দেখানো হয়েছে। মানে এখানে আমার ভালো লেগেছে যে ২ দিক দিয়ে কিন্তু বাবা-ছেলের মানে সেটা আপনি পজিটিভ দিক বলেন, পজিটিভ যারা ছিল মানে পজিটিভ ক্যারেক্টার দিক দিয়ে বাবা ছেলের ঘটনাটা দেখলাম, নেগেটিভ দিক দিয়ে বাবা ছেলের ঘটনাটা দেখলাম। এখন বেশি কিছু বলছি না কারণ ওটা স্পয়লার হয়ে যাবে। সেজন্য আমি কিছু বলছি না। কিন্তু ঘটনাটা আমার কাছে ভালো লেগেছে যে এরকমভাবে আসলে ঘটনাটা মানে সাজানো হয়েছে এবং কাহিনীটা মানে খুব সুন্দর করে এগিয়েছে। ১ম এ আস্তে, আস্তে ধীরে, ধীরে মানে একটা যে মানে জিনিসটা কি মানে হঠাৎ করে যখন মানে জিনিসটা এতদিন ধরে কিছু হয়নি, হ্যাঁ? এত বছর ধরে একটা অনেক বছর আগে হয়তো সিরিয়াল কিলিং হয়েছিল। হ্যাঁ? ছোট, ছোট বাচ্চাদের হয়তো মানে খুন করা হতো। কিন্তু হঠাৎ করে এত বছর পরে আবার মানে খুন হচ্ছে। তাও কারা? ওই ছোট বাচ্চা মানে যে ছোট বাচ্চাকে যেদিন আ ড্যানিয়েল দেখেছিল সেদিন ওই জায়গাতে ওই স্পটে যারা, যারা ছিল মানে যেসব সাক্ষী ছিল বলতে গেলে তাদেরকে মারছে কেন? তো এটাই হচ্ছে আসলে বইয়ের মানে মূল জিনিসটা যে কেন? কিসের জন্য? তো আমি মনে করি এখানে আসলে সবকিছু ছিল। একটা সাইকোলজিক্যাল থ্রিলার, একটা সিরিয়াল কিলিং এর ব্যাপার ছিল। তারপরে একটা মানে বাবা-ছেলের যে একটা আবেগ সেটা দেখানো হয়েছে। তারপরে ছোট শৈশবের ট্রমা, অপরাধবোধ। তো আমি মনে করি সবগুলো মিলিয়ে কিন্তু কাহিনীটা আসলেই অনেক সুন্দর এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি বললাম না যে হুইসপার ম্যান এর তুলনায় বইটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি নেক্সট টাইম অ্যালেক্স নর্থের বই পেলে পড়বো। হ্যাঁ, তবে আমি জানি না উনি আবার ওই বাবা-ছেলেরই মানে কোনো ঘটনা ঘটাবেন নাকি জানি না। বললাম না যে ওই জিনিসটা আসলে মিল রয়েছে ২ বইয়ের মধ্যে বাবা-ছেলের সম্পর্ক। কিন্তু কাহিনীর কোনো মিল নেই। এবং আমার মনে হয় এই বইটা পড়লে আসলেই ভাল লাগবে। কারণ বইটা সুন্দর আছে। তো বইটা পড়ার সময় কথা বলি, নামের মধ্যে স্মোক আছে না? তো স্মোকটা আসলে কিরকম হয়? মানে সাদা অ্যাশ কালার সেজন্য আমি অ্যাশ কালারের ড্রেস পড়েছি। নামের সাথে মিল। এমনিতে কিন্তু প্রচ্ছদের সাথে মিল নেই। প্রচ্ছদটা তো একদম ব্লাক। আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমার মনে হয় কি আমি একসাথে ৪ টা বই কিনেছিলাম। হ্যাঁ, এবং ৪ টা বই না একই রকম ছিল। মানে প্রত্যেকটা ব্লাক কালারের ছিল। একটু ড্রাকুল বইটাও সাথে ছিল। ড্রাকুল জেনেসিস তারপরে আরেকটা বইটার নামটা ঠিক মনে করতে পারছি না। সম্ভবত ওইটা আ কোরিয়ান হংকং এর বই ছিল। হ্যাঁ, কিন্তু নামটা আমি ভুলে গেছি। মানে ওখানে ৬ টা গল্প আছে। ওই বইটা আমার এখনো পুরো পড়া হয়নি। কারণ ২ টা ২ টা গল্প পড়ি তারপরে কেন জানি বিরক্ত লাগে। আচ্ছা, তো ওই মানে ৪ টা বই আরকি একসাথে মানে এক লটে বের হয়েছিল তো। তো ওইখানে হয়েছে কি প্রত্যেকটা বইয়েরই না কালার না ব্লাক ছিল। আমি জানি না এটা কি তারা ইচ্ছা করেই করেছিল নাকি চিরকুট প্রকাশনী। হ্যাঁ, তো ওই সময় বইয়ের প্রোডাকশন ভালো। আমি বলব সবসময়ই চিরকুটের প্রোডাকশন ভালো হয় এবং যে প্রচ্ছদ থাকে প্রচ্ছদগুলো কিন্তু খুব সুন্দর। এই গাড়িটা দেখছেন না যে হাতের ছাপালা, এই গাড়িটারও কিন্তু একটা বিশেষত্ব আছে এবং এই বাড়িটারও, দ্বীপের বাড়ি। তবে হ্যাঁ, একটা কথা বলি ৪ টা বই আসলে তারা কি তাড়াতাড়ি বের করেছিল নাকি একটা চাপ ছিল একসাথে এতগুলি বই আসলে তারা বের করতে গিয়ে একটা সমস্যা করেছে যেটা আমি দেখেছি লটে ৪ টা বইয়ের মধ্যে না বানান ভুল অনেক ছিল। এবং দেখা গেছে কি যে শব্দ মানে ছুটে যাচ্ছে। মানে কোন জায়গায় হয়তো দেখা গেছে একটা যে লাস্টে একটা শব্দ বা মাঝখানে একটা শব্দ নাই। মানে ওটা আমার বুঝে নিতে হয়েছে যে এখানে কি হতে পারে। তারপর আবার নাম সবচাইতে বেশি খারাপ লাগে যেটা নাম উলটপালট হয়ে যাওয়াটা। নাম উলটপালট হয়ে গেলে না
বোঝাই যায় না, মানে ক্যারেক্টারই তো চেঞ্জ হয়ে যায়। আমি তো আমার মনে হয় কি যে ওটাই মনে হয়, ওই ক্যারেক্টারই মনে হয় ওটা বলেছে, কিন্তু আসলে তো না। আর বানান ভুলও ছিল ভালো, মানে কিন্তু এখন সবচেয়ে বড় কথা চিরকুটের কাছ থেকে আসলে এটা আশা করি না, কারণ চিরকুট আমি মনে করি অনেক ভালো মানে ডেভেলপ করেছিল। শুরুর দিকে তাদের একটু সমস্যা হতো, কিন্তু পরে আস্তে আস্তে কিন্তু ভালো ডেভেলপ হয়েছে। তখন মানে তাদের বইতে কিন্তু বানান ভুলটা খুব কম পাই। হ্যাঁ, প্রোডাকশনের কথা বলতে তো প্রোডাকশন সবসময় টপ নচ। এদের প্রোডাকশনে প্রচ্ছদ বলেন, কাভার বলেন বা এই যে পেজ বলেন, সবই ভালো। হ্যাঁ, তবে আমি মনে করি কন্টেন্ট মূলত তাদের কন্টেন্ট ভালো। যেমন বইয়ের কাহিনীটা বললাম না ভালো, কন্টেন্ট ভালো হলে না আসলে মানুষ বই এমনিতেই পড়বে। কারণ শেয়ার প্রকাশনের বই, শেয়ার প্রকাশনের প্রচ্ছদ ততটা মানে ভালো না, তারপরেও তো মানুষ বই পড়ে কারণ কন্টেন্ট ভালো। তো আসলে কন্টেন্ট ভালো মেইন, এবং এরপরে কিন্তু আমি বলবো প্রোডাকশনও এরপরে মানে এরপরে গুরুত্ব রাখে আমার কাছে। তো আমি বলব যে হ্যাঁ, এখানে একটু সমস্যা ছিল, কিন্তু সব মিলিয়ে বইটা দারুণ। এবং আমি মনে করি যারা সাইকোলজিক্যাল থ্রিলার বই পড়তে পছন্দ করেন বা একটু ইমোশনাল বই বা এই যে ছোটকালের যে একটা ট্রমা, অপরাধ বোধ এগুলি নিয়ে মানে লেখা বই যদি পড়তে পছন্দ করেন, তাহলে অবশ্যই আপনারা এই বইটা পড়ে দেখতে পারেন। আপনাদের অনেক ভালো লাগবে। তো চমৎকার একটা বই রিভিউ তো আমি দিয়ে দিলাম। এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। আম, আর আপনাদের যদি কিছু বলার থাকে বা যদি কিছু জানার থাকে বা যদি কোনো বই রিভিউ চান, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। কারণ আমি তো আপনাদের কমেন্টে রিপ্লাই দিই, আপনারা জানেনই। মানে মাঝে মাঝে দেখা যায় কি বইয়ের বাইরেও অনেক ধরনের কমেন্ট আসে। একবার তো বিয়ের প্রস্তাব এসেছিল। মানে আমি কি বলবো, মাঝে মাঝে কিছু কিছু কমেন্ট পড়লে খুব মজাই লাগে। এমনকি একবার একজন মানে মানুষ এসে আমাকে বলছে, আমাকে চিনতে পেরেছো? আমি আসলে চিনিনি, এবং আমি বলেওছি যে সরি আমি চিনতে পারছি না। তবে ভালো লাগে যে নানা ধরনের কমেন্ট আসে এবং আমার কমেন্টের রিপ্লাইটাও আমি দিই। আমার ভালো লাগে কমেন্টের রিপ্লাই দিতে। তো আমি আবারও ফিরে আসবো নতুন আরো একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।